यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এখন শ্রীকৃষ্ণর মথুরা থেকে চলে যাবার সময় কাছে এসে গেছে। এই জন্য ওর সাথে মথুরায় যাওয়া প্রয়োজন। কারণ এটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে এই কাহিনী ভরত বংশীয়দের নিজেদের মধ্যে যুদ্ধর কথা নয়, এ অন্ধকারের সাথে আলো আর অসত্যর সাথে সত্যর লড়াইয়ের কাহিনী। একদিকে শ্রীকৃষ্ণ সত্য আর আলোর শিকড় আর বৃক্ষ, আর অন্যদিকে হস্তিনাপুরের নরেশ ধৃতরাষ্ট্র অসত্য আর অন্ধকারের শিকড়, আর দুর্যোধন হল ওই শিকড়ের পরিণাম অসত্য আর অন্ধকারের বৃক্ষ। বাস্তবে তো এই শ্রীকৃষ্ণ আর ধৃতরাষ্ট্রের অশান্তির কাহিনী, আর এই জন্যই এই কাহিনীতে বারবার শ্রীকৃষ্ণর দিকে ঘুরে যেতেই হবে। তবে মনে করুন ওই সময় যখন পরশুরাম শ্রীকৃষ্ণের ডেকে পাঠানোতে ঋষি সন্দীপানির আশ্রমে উপস্থিত হয়েছিলেন। প্রণাম গুরুদেব। সুদামা, আজ্ঞা দিন গুরুদেব। যাও গিয়ে গুরুমাতাকে বলো পরশুরাম মহাশয়ের জন্য ভোজনের আয়োজন করতে। যথা আজ্ঞা গুরুদেব। আমি প্রণাম করলাম আর আপনি আশীর্বাদও দিলেন না ঋষিবর। তোমার আশীর্বাদের প্রয়োজন কবে থেকে শুরু হয়েছে বাসুদেব কৃষ্ণ? তবু তুমি আগ্রহ দেখিয়েছ, তাই কিছু তো দিতেই হবে। আপনার দর্শনের প্রসাদ পেয়ে গিয়েছি, এটাই সবথেকে উত্তম আশীর্বাদ। এখন লীলা রাখো বাসুদেব। আমি এখানে নিজে থেকে আসিনি, তুমি আমায় ডেকে পাঠিয়েছ। তাহলে আদেশ করুন ঋষিবর। তোমায় কি আর আদেশ দেব? আদেশ মনে করলেও এটা, আর আশীর্বাদ মনে করলেও এটাই। আমি তো মর্যাদা পুরুষোত্তম যুগেই অবসর নিয়ে নিয়েছিলাম, কিন্তু ক্ষত্রিয়রা আবার কুটিল চাল চালছে। নাও, সামলাও নিজের অস্ত্র। আর সামলাও নিজের যুগকে। ক্ষত্রিয় হবার অর্থ এটা নয় যে কারো সমাজের বুকে আঘাত হানার অধিকার প্রাপ্ত হয়েছে। মাখন অনেক খেয়েছ, বাঁশি অনেক বাজিয়েছ, লীলাও অনেক করে নিয়েছ বাসুদেব। এখন সেটাই করো যার জন্য তুমি পৃথিবীতে এসেছ। যথা আজ্ঞা। সবার আগে মথুরায় যাও, যেখানে জরাসন্ধ আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে। কংসবধ করেছ তুমি, আর কষ্ট ভোগ করছে মথুরা নগরী।
সাবধান! আক্রমণ! আক্রমণ!
বলরামের জয়, কৃষ্ণ 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 বলরামের জয়। যদি কৃষ্ণ আর বলরাম ঠিক সময় মতো না এসে পড়তো, তবে মথুরার পরাজয় আজ নিশ্চিত ছিল। তবে মথুরার ওপর এই দুজনের কাছে আরও একটা ঋণ বেড়ে গেল। ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ, কিন্তু মাতৃভূমি কখনো ঋণী হতে পারে না। আর যদি কেউ এটা ভেবে থাকে যে ও কিংবা ওর পরিবার মাতৃভূমির ওপর কোনো উপকার করেছে, তবে এটা তার ভুল হবে। আমি যা করেছি ওটাই আমার কর্তব্য ছিল, আর আজকের পরও আমি যা কিছু করব ওটা কেবল নিজের কর্তব্য পালন করার জন্যই করব। বিজয়ের এই মুহূর্তে আমি এই বলতে চাইছি যে মগধ নরেশ জরাসন্ধ আবার আক্রমণ করবেন। এর জন্য চিন্তিত হওয়া কি প্রয়োজন আছে? যদুবংশীয়দের মগধ নরেশের জন্য এইভাবে ঘাবড়ানো কখনোই শোভা দেয় না। আমি বলরামের সাথে একমত মহারাজ। তবুও আমাদের কৃষ্ণের কথা শুনতেই হবে। আমরা এটা কি করে ভুলতে পারি যে হলো দেবকীর অষ্টম পুত্র, যে মথুরাকেই নয় বরং সম্পূর্ণ ব্রজভূমিকে কংসের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু মথুরা তো কংসের থেকে মুক্ত হয়েই গেছে মহারাজ। তবে এই জরাসন্ধ কে, যে বারবার মথুরার উপর আক্রমণ করে চলেছে? এখনো এই যুদ্ধ সমাপ্ত হয়ে যায়নি মহারাজ। আমি পিতাশ্রীর সাথে একমত মহারাজ। যদি ওই যুদ্ধ এখনো সমাপ্ত না হয়ে থাকে পিতাশ্রী, তবে জরাসন্ধকে আসতে দিন। এইবার যুদ্ধ সমাপ্ত করেই ছাড়ব। বীর পুরুষদের যুদ্ধের জন্য এতটা উতলা হওয়া উচিত নয় দাদা। বলশালী পরিচয় তো এটা হয় যে ও আবশ্যক আর অনাবশ্যক যুদ্ধের তফাৎ বুঝতে পারে। অনাবশ্যক যুদ্ধ তো কেবলমাত্র অহংকারীরাই করে থাকে। তবে কি মগধ নরেশ জরাসন্ধের কাছে এই প্রার্থনা নিয়ে যাব পুত্র, যে যুদ্ধতে আমাদের হাতে পরাজিত তো অবশ্যই হয়েছেন, কিন্তু আমাদের দয়া করুন, আমরা লড়াই চাইছি না। যদি এই কথা বলাতে যুদ্ধ বন্ধ হয়, তবে এটা বলাতেও কোনো ক্ষতি নেই পিতাশ্রী। এটা তুমি কি বলছো বসুদেব কৃষ্ণ? আমরা না যদুবংশী ওই জরাসন্ধর সামনে মাথা নত করব? না, মাথা তো কেবল কাপুরুষই নত করে, আর সেটা আমি কি করে বলতে পারি? নিজের রক্ষার জন্য, রাষ্ট্রের রক্ষার জন্য লড়াই করা তো আমাদের কর্তব্য। তবে তুমি কি বলতে চাইছো? কখনো তো কথা সোজাভাবে বলতে পারো। আমার প্রস্তাব হলো এই যে যদুবংশীয়দের মথুরা ছেড়ে দেওয়া উচিত। আমরা মথুরা ছেড়ে যাব না, আমরা মথুরা ছেড়ে যাব না, কিছুতেই যাব না। হ্যাঁ হ্যাঁ, আমরা মথুরা ছেড়ে যাব না, যেতে হয় তুমি যাও, আমরা কিছুতেই মথুরা ছাড়ব না। মথুরা আমাদের মাতৃভূমি। ক্রোধের তলোয়ার ক্রোধীর বুদ্ধিকেই কেটে দিতে পারে, তবে কেউ এমন অস্ত্রের ব্যবহারই কেন করবে? কথা করিও না কৃষ্ণ। তুমি তো এটাই বলছো না যে জরাসন্ধর ভয় আমরা ঘর ছেড়ে দিই আর যুদ্ধ? তাহলে ইতিহাস তো একে কাপুরুষতাই বলবে। এটা বলে তুমি নন্দগ্রামের মাখনের অপমান করো না কৃষ্ণ। এই কথা বলে আমি নন্দগ্রামের মাখনের অপমান করতে চাই না দাদা, ওতে রক্ষা করতে চাইছি। মগধ নরেশের লড়াই তো আমার সাথে হচ্ছে না, কারণ আমি মামা কংসকে বধ করেছি। ওনার দুজন পুত্রীরা তো আমার কারণে বিধবা হয়েছে। তবে মগধ নরেশের ক্রোধের অগ্নিতে মথুরা কেন জ্বলবে? হ্যাঁ, তবে তো তুমি একলাই ওনার জন্য যথেষ্ট। প্রশ্ন এটা হচ্ছে না দাদা, কিন্তু যুদ্ধ কেবল তখনই হওয়া উচিত যখন অন্য সকল রাস্তাই বন্ধ হয়ে গেছে। কিন্তু জরাসন্ধ কোন রাস্তাটা খোলা রেখেছে পুত্র? একটা রাস্তা আছে পিতাশ্রী। মথুরাকে যুদ্ধের অগ্নি থেকে বাঁচানোর একটা রাস্তা এখনো খোলা আছে। কোন পথ খোলা আছে বৎস? মথুরা থেকে অন্য কোথাও চলে যাওয়ার রাস্তা মহারাজ। মথুরাতে আমাদের থাকবার যুগ সমাপ্ত হয়ে গেছে। নতুন যুগকে স্বাগতের জন্য আমাদের একটা দ্বারকা বানানো উচিত, চারিদিক থেকে সুরক্ষিত দ্বারকা। এটা কেন বলছো না যে যুদ্ধক্ষেত্র ছাড়ার প্রস্তাব রাখছো? যদি তুমি এরকম করো, তবে লোকেরা তোমাকে যুদ্ধ পলাতক বলবে। যে মথুরা, যে ব্রজভূমিকে স্বয়ং আমি কংসের অত্যাচার থেকে মুক্ত করিয়েছি, তাকে মগধ নরেশ জরাসন্ধর প্রতিশোধের ভাবনা থেকে বাঁচাতে আমাকে এটাও মেনে নিতে হবে যে লোকে যুদ্ধ পলাতক বলবে।
নামের মধ্যে আর কি আছে? নাম তো ডাকবার একটা সাধন মাত্র, আর ব্যাস। লোকেরা আমাকে চাইলে যে নাম নিয়ে ডাকুক, কিন্তু যখন আমার মনে হবে যে ডাকার প্রয়োজনে আমাকে কেউ ডাকছে, তখন আমি অবশ্যই সাড়া দেব। আর আমি থাকবো সেই রকমই যা আমি আছি। আমি তো আবার বলছি যে সুদর্শন চক্র বের করো। আর সবার গর্দান সুদর্শন চক্রের যোগ্য হয় না দাদা। যদুবংশীয়দের যদি জেদের প্রতি ভালোবাসা থাকে তবে আমরা এখানেই থাকব, আর যদি ওদের নিজেদের ব্রজভূমির প্রতি ভালোবাসা থাকে তবে আমাদের স্বদেশ ত্যাগ করতেই হবে। বলাটা আমার কর্তব্য ছিল, আমি বলে দিয়েছি। এখন সিদ্ধান্ত নেওয়া মহারাজেরই কর্তব্য হবে। আমি বাসুদেব কৃষ্ণের সঙ্গে একমত আছি। আমি জানতাম যে সবাই কৃষ্ণের সাথে একমত হয়ে যাবে, কিন্তু এই দ্বারকা নগরী নির্মাণ কে করবে? এই দ্বারকা নির্মাণ করবেন বিশ্বকর্মা মহাশয়। আমি মহারাজ উগ্রসেনের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বকর্মা মহাশয়। আপনি এখানে আসবার জন্য যে কষ্ট করেছেন তার জন্য মথুরা নগরী সদাই আপনার ঋণী হয়ে থাকবে। আপনি আমাকে বলুন বাসুদেব, আপনি আমাকে কেন ডেকেছেন? দেব শিল্পীকে কেউ কেন আমন্ত্রিত করে থাকে? মহারাজ চাইছেন যে যদুবংশীয়দের জন্য আপনি সাগর দিয়ে ঘিরে থাকা একটা নগরী নির্মাণ করেন। যদি ওই নতুন নগরীর নাম দ্বারকা রাখা হয় তবে তার যোজনা চিত্র আমার কাছে আছে, এই দেখুন। মহারাজ, যোজনা চিত্র তো ভারী সুন্দর, তাই না দাদা? সিদ্ধান্ত নেবার পর দাদাকে কিছু জিজ্ঞাসা করো না। আপনার এই নগরী তো আমার খুব পছন্দ বিশ্বকর্মা মহাশয়। আপনি আপনার কার্য আরম্ভ করুন। দেবতাগণের নগরী তো আমার সীমানার ওপারে আছে। ওখানের এক মুহূর্ত হয়তো আমার 1 বৎসরের থেকেও বড় হয়ে থাকে। কারণ কি বিশ্বকর্মার দ্বারকা নির্মাণ করতে বেশি সময় লাগেনি। এখন দ্বারকাতে যদুবংশীয়রা গিয়ে বসবাস করছে, ব্রজভূমির থেকে অনেক দূর। কিন্তু ব্রজভূমি তো কেবল একটা ছোট্ট টুকরো, আর 4 দিকের থেকে সুরক্ষিত। যেদিকে দেখা যায় সেদিকে সাগর আর সাগর, আর চারিদিকে সুখ, খুশি আর শান্তির ফোয়ারা ছুটছে যেন। এখন তো তুমিও এটা মানবে বলরাম যে কৃষ্ণের সিদ্ধান্ত ঠিক ছিল। অনুজের সিদ্ধান্ত তো সর্বদা ঠিকই হয়ে থাকে মহারাজ। তবু আমার যুদ্ধ পলাতক বলাটা ভালো লাগে না। আমি নাম দেখব নাকি পরিণাম মহারাজ? আজ চারিদিকে শান্তি রয়েছে। যেখানে শান্তি থাকে সেখানেই প্রগতি হয়ে থাকে, সেখানে উন্নতিও হয়ে থাকে। প্রণাম মহারাজ। হস্তিনাপুর থেকে কবে এলেন সেনকুমার সাত্যকী? গতকাল মহারাজ, সন্ধ্যাবেলা। হস্তিনাপুরের কি সমাচার সাত্যকী? এমনিতে সব কুশলেই চলছে বাসুদেব কৃষ্ণ, কিন্তু জীবনধারার স্তরের নিচে তারাগুলো অন্য ধারার সাথে ধাক্কা খেয়ে চলেছে। তবে এরকমটা কেন সাত্যকী? ভরতবংশ পরম্পরা বলছে যে রাজকুমার যুধিষ্ঠিরেরই যুবরাজ হওয়া উচিত। জনসমুদয়ও এটাই চাইছেন। তবে এতে বাধা কোথায়? হস্তিনাপুরের রাজ সিংহাসন আর মহারাজ ধৃতরাষ্ট্রের হৃদয়ের মধ্যে টানাপোড়েন চলছে মহারাজ। সিংহাসন বলছে যে তার যুধিষ্ঠিরকে চাই, আর
মহারাজের হৃদয় বলছে যে যুবরাজের স্থানে তো কেবল রাজকুমার দুর্যোধনের অধিকার আছে, কারণ জ্যেষ্ঠ কুরুপুত্র ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র। এটা তো মোটেই ভালো হচ্ছে না। গঙ্গাপুত্র ভীষ্ম কেন হস্তক্ষেপ করছেন না? এই সমস্যাতে উনি অসহায় রয়েছেন মহারাজ, উনি সিদ্ধান্ত নিতেই পারবেন না। তবে দ্রোণাচার্য বলবেন, কৃপাচার্য বলবেন, ওরা কেন চুপ করে আছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই কেন চুপ করে আছেন? ওরা ওখানে সবাই অসহায়। যদি কোনো রাজত্বের অবস্থা যোগ্য আর প্রতিষ্ঠিত ব্যক্তিকে অসহায় করে দেয়, তবে বুঝে নিতে হবে যে সংকট ওই রাজ্যের চারিপাশে ঘুরছে। আমার তো মাথায় এটা কিছুতেই আসছে না যে হস্তিনাপুরকে তার যুবরাজ দেওয়াতে এত বিলম্ব কেন। এটা তো কোনো সাধারণ সমস্যা নয় জ্যেষ্ঠ তাতশ্রী। আমি এই প্রশ্ন মহারাজকে করেছিলাম গান্ধার কুমার। আমিও এই উত্তর মহারাজের পক্ষ থেকেই দিয়েছিলাম জ্যেষ্ঠ তাতশ্রী। স্বয়ং মহারাজকে আমার প্রশ্নের উত্তর দিতে অপারগ। আপনার প্রতি ওনার শ্রদ্ধাই ওকে এরকম করতে বাধা দিচ্ছে। আর আপনি এও ভুলে যাচ্ছেন যে আপনাকে আপনারই অঙ্গীকারের বন্ধনে হস্তিনাপুরের রাজ সিংহাসনের সাথে বেঁধে রেখেছে জ্যেষ্ঠ তাতশ্রী। পরিণাম হলো যে আপনি কেবল হস্তিনাপুরের নরেশের সঙ্গই দিতে পারেন, ওনাকে কোনো প্রশ্ন করতে পারেন না। আমার দেওয়া সমস্ত অঙ্গীকার আমার মনে আছে গান্ধার কুমার, আর আমার এটাও মনে আছে যে আমি কোন অঙ্গীকার কাকে দিয়েছিলাম। আপনার নিষ্ঠার বিষয়ে আমার এটা জানা নেই ওটা কার জন্য আছে, কিন্তু আমার নিষ্ঠা হস্তিনাপুরের রাজ্য আর রাজ সিংহাসনের প্রতি আছে। আর আমার অটল বিশ্বাস আছে যে মহারাজের আমার নিষ্ঠার ওপর সম্পূর্ণ ভরসা আছে। আপনি এ কি বলছেন জ্যেষ্ঠ তাতশ্রী? আপনি আদেশ দিন। আদেশ দেওয়াটা আমার কাজ নয় বৎস। তুমি হস্তিনাপুরের নরেশ, হস্তিনাপুরকে যোগ্য যুবরাজ দেওয়া তোমারই কর্তব্য। আর এই সিদ্ধান্ত নেবার সময় এ বিষয়ে নজর রাখবে পুত্র, যে রাজনীতির আধার পুত্র কল্যাণ নয়, জনকল্যাণ। আর এটাও জেনে রাখো যে জনগণের কথা না শোনার পরিণামও খারাপ হতে পারে। এমন যেন না হয় যে তোমার অভিরুচি জনগণের অভিরুচির সাথে ধাক্কা খায়। এখন এই সিদ্ধান্ত নেওয়াও খুব জরুরি যে হস্তিনাপুরের যুবরাজ কে হবে। ভ্রাতা শকুনি, জ্যেষ্ঠ তাতশ্রী কি এটাই বলে গেলেন যে আমি যদি দুর্যোধনকে যুবরাজ ঘোষণা করি তাহলে রাজ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে? উনি এটা বলে যাননি, আদেশ দিয়ে গেলেন। উনি এটা হুমকি দিয়ে গেলেন মহারাজ। তোমার কথা আমি মানছি না, তোমার এই কথা আমি মানতেই পারছি না। জ্যেষ্ঠ তাতশ্রী তো হুমকি দেওয়া পছন্দই করেন না। উনি তো আমাদের এই শিক্ষা দিয়েছেন যে হুমকি দেওয়া কাপুরুষের কাজ। আর এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র এতটা তো বুঝতেই পারে যে উনি কাপুরুষ নন। যদি উনি এটা বলে গিয়ে থাকেন যে বিদ্রোহর ভয় রয়েছে, তবে জেনে রাখো যে বিদ্রোহর ভয় আছে। আর নিজের গুপ্তচরের দ্বারা এটা খবর নাও যে এই ভয়ের শিকড় কতটা গভীরে পৌঁছেছে। যথাজ্ঞা মহারাজ। আরে ভাই, আমরা তো শুনছি যে মহারাজের ওপর অনেক চাপ সৃষ্টি করা হচ্ছে যে দুর্যোধনকে যুবরাজ বানানো হোক। কিন্তু এই চাপকে সৃষ্টি করেছে ভাই, এটা অবশ্যই হস্তিনাপুরে কোনো শত্রু হবে, নয়তো মহারাজ কুমার যুধিষ্ঠির থাকার পরেও কুমার দুর্যোধনকে যুবরাজ কে বানাবে? আরে ওনার হাতের মধ্যে ফুটো রয়েছে, ও নিজের হাত দিলে আশীর্বাদ যাকেই দিতে যান তার ঝুলি ভরে যায়। তো কুমার দুর্যোধন কি করে যুবরাজ হবেন? যদি মহারাজ এমন করেন তো বিদ্রোহ হবে। তুমি ঠিক বলছো। আরে ভাইয়া, রাজপাটের কোনো ব্যাপারে কথা বলার আমরা কে? রাজ্য ওদের, যুবরাজ ওদের। আপনাকে কথা কে বলেছে ভাই? না রাজ্য ওদের না যুবরাজ। রাজ্যটা কোনো বিছানা নয় যে বিছিয়ে দিলে আমরা শুয়ে পড়লাম। এই মাতৃভূমি জনতার ভাই, আর যুবরাজ শুধু আমাদের হবে, আমাদের জন্য হবে। মহারাজ কে হন কাউকে যুবরাজ বানাবার জন্য? যদি উনি এরকম করেন তবে ভীষণই অন্যায় কাজ হয়ে যাবে। তুমি ঠিক বলেছো ভাইয়া।
শুনেছে তুমি এসব কি হতে চলেছে? আরে শুনতে পাচ্ছি যে মহারাজের সিদ্ধান্ত নিতে বড়ই সমস্যা হচ্ছে, যে যুবরাজ কাকে বানানো যায়। এক হাতের ওপর অনুজের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, আর অন্য হাতের ওপর স্বয়ং ওর জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। এর মধ্যে চিন্তা করা কি আছে? কেন? আরে ভাই, এটা তো আমাদের মতো সাধারণ লোকজনও জানে যে যুবরাজ হওয়ার যোগ্য কেবল রাজকুমার যুধিষ্ঠিরই। ও জ্যেষ্ঠ পাণ্ডবপুত্রই নয়, জ্যেষ্ঠ কুরুপুত্রও বটে, আর যোগ্য তো বটেই। যদি মহারাজের জায়গায় আমি হতাম তাহলে এক্ষুনি রাজকুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করে দিতাম। কিন্তু ভায়া, রাজকুমার দুর্যোধনও সব দিক থেকে যোগ্য। কি বললি তুই? কিছু না ভাই, কিছু না। আচ্ছা, আমি এখন যাচ্ছি, মারধর না খাই। কোত্থেকে আসে সব লোক রাজকুমার দুর্যোধনকে যুবরাজ বানাবার জন্য? না কিছু ভাবে না কিছু বোঝে। চলো পরিণত সাই, চলো। হা 5 আর 2 7। গান্ধার কুমারের জয় হোক। চলে এসো গুপ্তচর, কি শুভ সমাচার এনেছো বলো। সংবাদ তো মোটেই শুভ নয়। সমাচার শুভ নয়? ঠিক আছে, যাও দেখে নেব। এটা কোনো শোবার সময় নয় বৎস দুর্যোধন। ওঠো দুর্যোধন, জাগো দুর্যোধন। দুর্যোধন। মামাশ্রী, আপনি এই সময়? এত গভীর ভাবে ঘুমিয়ে থেকো না বৎস, যে মাথার ওপর দিয়ে আকাশ আর পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার খবরই না পাও। কেন, কোনো দুর্ঘটনা হয়েছে? হয়তো নি, কিন্তু কিছু হবে অবশ্যই। তোমার পিতাশ্রীর ওপর চাপ দেওয়া হচ্ছে যে ও কুন্তী পুত্র যুধিষ্ঠিরকেই যুবরাজ নিযুক্ত করুক। অসম্ভব! না, পিতাশ্রী আমার সাথে এই অন্যায় করতেই পারেন না। বৎস দুর্যোধন, তুমি এখানে বড় আরামের সঙ্গে ঘুমিয়ে রয়েছো, কিন্তু যখন তোমার চোখ খুলবে তখন দেখবে যে হস্তিনাপুরের রাজমুকুট গঙ্গাপুত্র ভীষ্মর প্রিয় যুধিষ্ঠিরের মস্তকে শোভা বাড়িয়ে যাচ্ছে। তবে আমি কি করব? নিজের ঘুমিয়ে থাকা পিতাশ্রীকে জাগাও আর ওর থেকে নিজের অধিকার চেয়ে নাও। দুর্যোধন, ওর থেকে নিজের অধিকার চাও। এই অধিকার তোমায় নিয়ে নিতেই হবে ভাগ্নে। হ্যাঁ, ছিনিয়ে নাও। পিতাশ্রী, পিতাশ্রী। বৎস, কি হয়েছে পুত্র? আমিও এটাই জিজ্ঞাসা করতে এসেছি যে এসব কি হচ্ছে। এটা আমি কি শুনছি? পিতাশ্রী ভ্রাতা যুধিষ্ঠিরকে যুবরাজ নিযুক্ত করতে চলেছেন, আর সেটাও কোনো চাপের মধ্যে পড়ে। আর সে কে যে হস্তিনাপুর নরেশের উপর চাপ সৃষ্টি করতে পারে? এতে এত উত্তেজিত হবার কোনো প্রয়োজন নেই পুত্র। উত্তেজিত হওয়ারই তো কথা পিতাশ্রী। এটা জেনে নিয়েও নরেশের জ্যেষ্ঠ পুত্রের উত্তেজিত হওয়া উচিত নয়, যে স্বয়ং তারই পিতা, তারই অধিকার কোনো দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে দিতে চলেছেন। নরেশের জ্যেষ্ঠ পুত্র আমি, আর যুবরাজ নিযুক্ত হবে অন্য কেউ। এটা আমি কখনোই সহ্য করব না। ভরত বংশদের মধ্যে কেবল জ্যেষ্ঠ পুত্র হওয়াটা পর্যাপ্ত নয়, স্বয়ং মহারাজ ভরত। সম্রাট ভরতের কথা বলবেন না মাতেশ্বরী, ও তো শতাব্দীর পুরনো কথা হয়ে গেছে। যদি সময় পেছন ফিরে ফিরে দেখতে থাকে তবে তো সমাজ এগিয়েই যেতে পারবে না। যে রাজ সিংহাসনের ওপর পিতাশ্রীর অধিকার ছিল, ওটা তো বিদুর নীতির বাণ মেরে দিয়ে পিতাশ্রীর অধিকারকে আহত করে দিয়েছে। দৃষ্টিহীন তো পিতাশ্রী, আমি তো দৃষ্টিহীন নই। আর আমি
বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র হই, আর এই সম্পর্কে হস্তিনাপুরের রাজমুকুটের ওপর সব থেকে প্রথম অধিকার শুধু আমারই। আর অন্য কাউকে যুবরাজ নিযুক্ত করা আমার অপমান হবে। আর আপনি নিজের এই ছেলেকে অপমান সহ্য করতে শেখাননি। রাজনীতির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটাই হলো পুত্র, যে ক্রোধকে নিজের কাছে আসতে দেওয়া উচিত নয়, কারণ ক্রোধ চোখ থাকতেও মানুষকে অন্ধ করে দেয়। আমিও কি ভাগ্য নিয়ে এসেছি। পিতাশ্রী জন্ম থেকে দৃষ্টিহীন, মাতাশ্রী কর্মের দ্বারা দৃষ্টিহীন, আর আমি অপমানের দ্বারা। যদি আপনারা দুজন আমার অধিকারের হত্যা হবার পরেও শুয়ে থাকতে পারেন তবে শুয়ে থাকুন, কিন্তু মনে রাখবেন রাজনীতির এই খেলা এখানেই সমাপ্ত হয়ে যাবে না। পুত্র, আর্যপুত্র, আমার হাতটা ধরে রাখুন। আজ আমার ভয় লাগছে। মনে হচ্ছে আমাদের দুজনের স্নেহ ওকে উচ্ছৃঙ্খল করে তুলেছে। আমার তা মনে হচ্ছে না। ও যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন ঠিকই করেছে। যদি আমি দৃষ্টিহীন হয়ে না জন্মাতাম তবে অনুজ পাণ্ডু এই রাজসিংহাসনে কি করে বসতো? আমার দৃষ্টিহীন হবার শাস্তি আমার পুত্র কেন ভোগ করবে? আমি দেখব যে বিদুরের নীতিজ্ঞান এই প্রশ্নের কি উত্তর দিতে পারে। বিদুরের নীতিকে ভয় পাবেন না। আপনি জ্যেষ্ঠ তাতশ্রীর দিকে তাকিয়ে দেখুন, উনি কারোর সাথে কোনো অন্যায় হতে দেবেন না। প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। তুমি এত দুঃখিত আর চিন্তিত কেন পুত্র? আমার এখান থেকে কবে মুক্তি মিলবে মাতা? যখন তুমি দেখবে যে হস্তিনাপুরের রাজসিংহাসন চারদিক থেকে সুরক্ষিত আছে। তোমার কাঁধ দুটো অনেক শক্তিশালী পুত্র। নিজের প্রতিজ্ঞার বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকো। পাণ্ডুর রাজা হবার পরে আমি এটা ভেবেছিলাম যে হস্তিনাপুর এখন চারিদিক থেকে সুরক্ষিত, কিন্তু তুমি তো আর বিধাতা নও পুত্র। এই পৃথিবী তোমার কর্মভূমি যেন। নিজের কর্ম, নিজের কর্তব্যর পথ দিয়ে চলতে থাকো। যত দূর ওই রাস্তা যাবে তত দূর চলতে থাকো। এই পথ তো আমার নিজেরই পছন্দ করা মাতা। নিজের জন্য স্বয়ং আমি এই পথ পছন্দ করে নিয়েছিলাম। কিন্তু যে মাতা পিতা স্নেহ কখনো একসঙ্গে পায়নি, ও একটু লোভী হয়ে যায়, স্নেহের লোভী। তবে যখন আমার স্নেহের প্রয়োজন হবে তখন আপনি ছাড়া আমি আর কার কাছে যাব? আপনার দর্শন পেয়ে গেলেই আমার এই বিশ্বাস হয় যে আমি পৃথিবীতে একলা নই, একটু মনোবল ফিরে পাই। কালকের দিন হস্তিনাপুরের জন্য ভীষণ কঠিন মাতা। এই জন্য আপনার কাছে একটু মমতার প্রসাদ নিতে চলে এসেছি। কাল পিতা আর রাজা, ন্যায় আর অন্যায়ের সংঘর্ষের দিন মাতা। আর আমি এর মধ্যে অন্যায়কে প্রশ্রয় দেবার কারণে অসহায়। কারণ আজ হস্তিনাপুরের রাজমুকুট অন্যায়ের মাথার ওপর রাখা আছে মাতা। আপনি বিধাতাকে বলুন যে উনি হস্তিনাপুরের চন্দ্রের এই গ্রহণকে যেন দূরে সরিয়ে দেন। যা হবার তা হবে পুত্র, ও তো অবশ্যই হবে। কিন্তু মাতা,
জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি কুরুবংশের সবচেয়ে জ্যেষ্ঠ। আপনি বলুন যে দুর্যোধনের এই প্রশ্নের আমি কি উত্তর দেব? দুর্যোধনের প্রশ্নের সম্পর্ক কুরুবংশের সঙ্গে নেই মহারাজ। রাজনীতি আর হস্তিনাপুরের কল্যাণের সঙ্গে আছে। এই প্রশ্নের উত্তর তো স্বয়ং মহারাজকেই দিতে হবে। দুর্যোধনের প্রশ্ন তো এটাই না যে যদি আপনি দৃষ্টিহীন না হতেন তবে এই সিংহাসনের ওপর বিরাজমান হতেন, অর্থাৎ এই সিংহাসনের ওপর আপনারই অধিকার আছে, তবে সে আপনার দৃষ্টিহীনতার শাস্তি কেন ভোগ করবে? হ্যাঁ, আর আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তরও নেই, আর ওর এই কথা আমার অপ্রাসঙ্গিক মনে হচ্ছে না। আপনার সমস্যা এটাই হলো রাজন, যে আপনার দুর্যোধনের প্রশ্ন উচিত মনে হচ্ছে। তবে কি আমার বৎস দুর্যোধনের প্রশ্ন অপ্রাসঙ্গিক কুলগুরু? এটাই কি সত্যি নয় যে এই সমস্যা এই জন্যই মাথা তুলেছে যে ও এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রের পুত্র? অনুজ পাণ্ডুর পুত্ররাও আমার অতটাই প্রিয় যতটা স্বয়ং আমার নিজের পুত্ররা। আমি এটা চাই না যে যদি এই সিংহাসনের ওপর প্রিয় যুধিষ্ঠিরের অধিকার থাকে তবে ওই অধিকার ওকে না দিয়ে আর ওর অধিকার ছিনিয়ে দুর্যোধনকে দিয়ে দেওয়া হোক। কিন্তু আমি এটাও চাই না যে দুর্যোধনের অধিকার ছিনিয়ে নিয়ে যুধিষ্ঠিরকে দেওয়া হোক। এই কারণে এই প্রশ্ন আমি আপনাদের সকলের সামনে রাখছি। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত হবে। আপনার কি বিচার আচার্য দ্রোণ? দুজনেই আপনার প্রিয় শিষ্য। আপনি এটা ভাববেন না রাজন যে আমি উত্তর দিতে সংকোচ করছি, কিন্তু যেমন আপনি এখনই বললেন যে দুজনেই আমার শিষ্য, সত্যিই দুজনে আমার খুব প্রিয়। কিন্তু সবাই এটা জানেনি যে অর্জুন আমার সবচেয়ে প্রিয়। এই জন্য যদি আমি বলি যে যুধিষ্ঠিরেরই যুবরাজ হওয়া উচিত, তবে এটা হতে পারে আমার প্রিয় শিষ্য দুর্যোধন এটা ভাববে অর্জুনের আমি পক্ষ নিচ্ছি। অর্থাৎ যুবরাজ তাহলে যুধিষ্ঠিরেরই হওয়া উচিত। যদি কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ না বানানো হয় মহারাজ, তবে বিদ্রোহ হয়ে যাবে, আর আমি নিজেও বিদ্রোহীদেরই সমর্থন দেব। যদি বিদ্রোহের ভয় পেয়ে রাজা অন্যায় করবার জন্য এগিয়ে যায় সেনাপতি, তাহলে উনি না রাজা হন আর না রাজা হবার যোগ্য। রাজার ন্যায় করা উচিত আর কেবল রাজ্যের কল্যাণের চিন্তা করা উচিত। রাজ্যের কল্যাণের কথা চিন্তা করে আমিও সেনাপতি বিবেচনার সাথে একমত গঙ্গাপুত্র। আপনারা সবাই হস্তিনাপুরের নরেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। এটা মোটাই ভুলবেন না যে আপনারা আর হস্তিনাপুরের নরেশের মাঝখানে গঙ্গাপুত্র ভীষ্ম দাঁড়িয়ে আছে। জ্যেষ্ঠ তাতশ্রী থাকাকালীন হস্তিনাপুরের রাজাকে হুমকি দেওয়া তো দূরের কথা, ওর দিকে কেউ বাঁকা চোখে তাকিয়ে দেখতেও পারবে না। কিন্তু মহারাজ, দুর্যোধনের প্রশ্নই তো নিরর্থক। সেটা কিভাবে বিদুর? পুত্র কেবল পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে মহারাজ, আর হস্তিনাপুর আপনার সম্পত্তি নয়। যদি যুধিষ্ঠিরও যোগ্য না হন, তবে সিংহাসনের ওপর ওর অধিকার কেবল এই জন্য সিদ্ধ হতে পারে না যে সে স্বর্গীয় মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র বলে। আপনি তো প্রতিনিধিও নন মহারাজ, আপনি তো প্রতিনিধির প্রতিনিধি। যদি রাজ্যের ওপর পুত্রের অধিকারও থাকে, তাহলেও এই অধিকার যুধিষ্ঠিরেরই প্রাপ্য হবে। তবে এটা কেন বলছো না যে তুমিও এটাই চাইছো যে যুবরাজ যেন যুধিষ্ঠিরকেই করা হয়? যখন আমার এটা বলবার সময় আসবে মহারাজ, তখন আমি অবশ্যই এটা বলবো। কিন্তু কাল পূর্ণ রাজ দরবারে আমি সবাইকে কি বলবো? সময় যখন কোনো প্রশ্ন করে থাকে মহারাজ, তখন তার উত্তরও সামনে দিয়ে দেয়। কাল সময় আপনাকেও প্রশ্ন করবে আর ওর উত্তরও সামনে রাখবে, কিন্তু তার বলা ওই উত্তরটা মানা বা না মানার সম্পূর্ণ অধিকার স্বয়ং আপনারই থাকবে। কালকের প্রতীক্ষা করুন মহারাজ।
স্বার্থ আর অধিকারের মাঝে আছে রাখা তলোয়ার। কখন কাকে কাটবে দেখো, ওর ওই তীক্ষ্ণ ধার।